মিস্টার শুভ্র, আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করেছেন। আসল কথায় আসি। দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন প্রধান এবং সবচেয়ে নামী। আপনার সাথে ডিল করে অনেকে আজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরাও আপনার সাথে এতটা বড় ডিল করতে চাই। লোকটার কথায় শুভ্র অত্যন্ত আয়েসি ভঙ্গিতে টেবিলের উপরে পা তুলে দিয়ে চেয়ারে শরীর এলিয়ে দিল। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম একটাই, আই ডোন্ট ডিল উইথ বিট্রেয়ার্স। আমি বেইমানদের সাথে ডিল করি না। শুভ্রের এই অদ্ভুত কথায় উপস্থিত কেউ কিছু বুঝতে পারল না। সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মিরাজ ভ্রু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? শুভ্র সরাসরি মিরাজের চোখের দিকে তাকিয়ে পাথরি গলায় বলল, আমি ডিল করব না আপনাদের সাথে। ইটস দ্যাট সিম্পল। মিরাজ এবার মেজাজ হারিয়ে বলল। তার কারণ, রিজনটা তো বলবেন। শুভ্র সিগারেটের সাইজ হেরে বলল, আই ডোন্ট গিভ এক্সপ্লেনেশনস টু এভরিওয়ান। সব কিছুর কৈফিয়ত আমি দেই না। সো সহজ কথা, আমি ডিল করব না। আসি, ডিল এখানেই ক্যান্সেল। বলেই শুভ্র যখনই উঠে দাঁড়াতে নিল ঠিক তখনই পুরো রিসোর্টের পরিবেশ বদলে গেল। চারিদিক থেকে ডজন খানেক গার্ড এসে শুভ্রের মাথার চারিদিকে রিভলভার তাক করল। শুভ্র একটুকু না ঘাবড়ে আবার ধীরে সুস্থে চেয়ারে বসে পড়ল। মিরাজ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং শয়তানি হাসিতে ফেটে পড়ল। তার সাথে উপস্থিত অন্য ব্যবসায়ীরাও হো হো করে হাসতে লাগলো। মিরাজ হাসতে হাসতে শুভ্রের খুব কাছে এসে নিচু হয়ে বলল, মিস্টার সাইফান, আপনি মনে হয় আমার বিষয়ে খুব একটা জানতেন না, তাই কার সাথে ডিল ক্যান্সেল করতে চাইছেন আমার কোনো ধারণাই নেই। ইউ আর ইন মাই টেরিটরি নাও। এই রিসর্টে ঢোকা সহজ, কিন্তু বের হওয়াটা পুরোপুরি আমার মর্জির ওপরে। শুভ্রের মুখে ভয়ের কোনো ছিটে ফোঁটাও দেখা গেল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে পিষে নিভিয়ে দিল। তারপর মিরাজের চোখের দিকে তাকিয়ে নিরুপাত গলায় বলল, আপনারা চাইছেন কি? মিরাজ দাঁত বের করে হাসল। সে টেবিলের উপর থেকে ডিলের সাইনের ফাইলটা টেনে এনে শুভ্রের সামনে সজোরে এগিয়ে দিল। তারপর আদেশে সুরে বলল, জাস্ট সাইন ইট, এখানে সই করেন। শুভ্র ফাইলটা একবার ছুঁয়েও দেখল না। সে হালকা হেসে বলল, কিন্তু এই ফাইলে যে বেইমানি লেখা আছে, এটা কি আপনি খেয়াল করেছেন? মিরাজ এবার আরো জোরে শব্দ করে হাসলো। তার হাসিতে এক ধরনের নৃশংসতা মিশে আছে। সে বলল, সো হোয়াট, আমরা তো বেইমানি করে খাই। আপনার সাথে দেখা করার কত স্বপ্ন ছিল আমার, আজ সেটা পূরণ হলো। আমি সব ব্যবসায়ীর সাথে বেইমানি করি, আপনি কেন বাদ যাবেন? আপনাকে ডুবাতে পারলে আমার মার্কেটে ভ্যালু আরও বেড়ে যাবে। শুভ্র শান্ত চোখে মিরাজের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমাকে পিছন দিক থেকে ছুরি মারছেন? মিরাজ কুটুলি হেসে উত্তর দিল, আই লাভ প্লেয়িং গেমস ফ্রম দ্য ব্যাক সাইড। আমি পেছন দিক দিয়ে গেম খেলা পছন্দ করি। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা পেছনে হেলিয়ে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। পুরো রিসোর্ট শুভ্রের সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। উপস্থিত ব্যবসায়ীরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। এই লোকটা কি পাগল হয়ে গেল? মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ এভাবে হাসে? শুভ্র ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে মিরাজের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রের লম্বা দেহের ছায়ায় মিরাজ যেন কিছুটা ছোট হয়ে গেল। শুভ্র বাঁকা হেসে বলল, আর আমিও না সামনের দিকে ছুরি মারতে খুব পছন্দ করি। দেখতে চাস? মিরাজ ভ্রু কুঁচকে তাকালো। তার ভেতরে হঠাৎ এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো। শুভ্র এবার ধীর গলায় সংখ্যা গুনতে শুরু করলো। 1 2 3। বলার সাথে সাথে যেন ম্যাজিক ঘটে গেল। যে গার্ডরা এতক্ষণ শুভ্রের মাথার চারিদিকে রিভলভার তাক করেছিল, তারা এক সেকেন্ডের ব্যবধানে পজিশন বদলে ফেলল। সবার হাতে রিভলভার এখন সরাসরি মিজান আর বাকি ব্যবসায়ীদের মাথার খুলি বরাবর তাক করল। মিরাজ পাগলের মতো তার গার্ডদের দিকে চিৎকার করে উঠল, এই, তোরা কি করছিস? তোদের এত বড় সাহস! তোরা তোদের নিজের বসের মাথায়
বন্দুক তাক করিস? নামা বলছি, না হলে সব কটাকে জ্যান্ত কবর দিয়ে কুচি কুচি করে ফেলে দেবো। শুভ্র একগাল হেসে পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে বলল, আহ, এত চিল্লাচিল্লি কেন করছিস? ওরা বাচ্চা মানুষ তো, তাই হয়তো একটু ভুল বুঝে ফেলেছে। বাট আই থিঙ্ক দে নো হু দ্য রিয়েল বস ইজ। মিরাজ এবার ক্রোশে ফেটে পড়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, শুভ্র, তুই চিট করছিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই? এর ফল কিন্তু ভালো হবে না। শুভ্রের ধৈর্য এবার শেষ পর্যায়ে পৌঁছে গেল। সে বিদ্যুৎ গতিতে পাশের এক গার্ডের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। তারপর মিরাজের শার্টের কলার খামচে ধরে সজোরে তাকে টেবিলের উপরে আছাড় দিল। মিরাজ টেবিলের পিঠ ঠেকিয়ে কাতরাতেই শুভ্র তার বুকের উপর পা তুলে দিয়ে চেপে ধরল। মিরাজের মুখের ভেতর রিভলভার নলটা ঢুকিয়ে দিয়ে শুভ্র রাগে হিস হিসিয়ে হিংস্র গলায় বলল, তুই আমার বাল ছিঁড়ে উল্টে দিবি শালা। তোর কলিজা দেখে আমি আসলেও অবাক। তুই আমার কোম্পানির দিকে চোখ দিস, আমার বাবার সারা জীবনের কষ্টের তিল তিল করে গড়া সাম্রাজ্য তুই ধ্বংস করে দিতে চাস? তুই ভাবলি কি করে যে তোর এই সস্তা গেম আমি ধরতে পারবো না? তোর 14 গোষ্ঠীর পরিচয় আর তোর প্রতিটা নোংরা চাল এই সাইফান শুভ্র চৌধুরীর জীবনে অনেক আগেই লেখা হয়ে গেছে। মিরাজের চোখ দুটো ভয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। রিভলভারের ঠান্ডা নলটা মুখের ভেতর অনুভব করে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সব ব্যবসায়ীর অবস্থা তখন শোচনীয়। শুভ্রের সেই রক্তচক্ষু আর হিংস্র রূপ দেখে তাদের শির দ্বারা দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। একজন বয়স্ক ব্যবসায়ী হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, আ আমাদের ছেড়ে দিন। আমরা কি করেছি? আমরা তো শুধু ওর কথাই এখানে এসেছি। শুভ্র এবার রিভলভারটা মিরাজের মুখ থেকে বের করে ধীরস্থিরভাবে সবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি। সে শান্ত গলায় বলল, আরে এত তারা কিসের? সবাই মিলে প্ল্যান করেছিলেন শুভ্রকে মারবেন, তার সাম্রাজ্য দখল করবেন, এখন না মেরেই চলে যাবেন? সবার মনে হলো তাদের আত্মা বুঝি খাঁচা ছাড়া হয়ে যাবে। শুভ্র যে এতটা দুরন্ত আর ভয়ঙ্কর হতে পারে সেটা কারো কল্পনাতেও ছিল না। তারা জানতো শুভ্র গম্ভীর আর জেদি, কিন্তু এই খুনে মেজাজ তাদের ধারণার বাইরে। শুভ্র বাঁ হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কানে ধরে শুধু বলল, কামিন। কয়েক মিনিটের মধ্যেই বাইকের তীব্র গর্জন শোনা গেল। ঈশান ঝড়ের বেগে রিসোর্টে ঢুকে সরাসরি টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার হাতে কিছু মোটা ফাইল। ঈশান ফাইলগুলো টেবিলের উপরে রেখে শুভ্রের উদ্দেশ্যে বলল, বস, এখানে সব আছে। এই লোকগুলো কাদের কাদের কাছ থেকে কত টাকা খেয়েছে আর কতগুলো কোম্পানি জবরদস্তি করে নামমাত্র দামে লিখে নিয়েছে, তার সব প্রমাণ এখানে। শুভ্র ফাইলগুলো টেনে নিল। প্রতিটা পাতায় বড় বড় ব্যবসায়ীদের কুকীর্তি আর কার কত পার্সেন্ট ব্ল্যাক মানি আছে আর কার কার কোম্পানি তারা ধ্বংস করছে সব একদম নিখুঁতভাবে লেখা। শুভ্র একটা ফাইল খুলে মিরাজের থতমত খাওয়া মুখের সামনে ধরল। তারপর রাজকীয় ভঙ্গিতে আবার সেই চেয়ারে বসে পা তুলে দিয়ে বলল, লুক মিরাজ, আই হ্যাভ অল ইয়োর ডিটেলস। তুই আর তোর এই চেলা চামুন্ডারা মিলে গত 5 বছরে যা যা পাপ করেছিস সব এখন আমার হাতে। সই কর এখানে। কলেজ শেষে শুভ্রাদের সাথে আড্ডা দিয়ে হৃদির রাস্তার মোড়ে এলো একটা রিকশার খোঁজে। কিন্তু আজ ভাগ্যটাই খারাপ, একটা রিকশাও খালি নেই। বিরক্ত নিয়ে সে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হৃদির মনে হলো ঠিক পিছু পিছু কেউ আসছে। এক ঝটকায় হৃদি পিছনে ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। ভাবলো মনের ভুল। আবার সামনে হাঁটা শুরু করতেই সেই একই অনুভূতি, যেন কারো পায়ের শব্দ একদম ওর সাথে তাল মেলাচ্ছে। এবার হৃদি একদম বাজ পাখির মতো ক্ষিপ্ততায় পেছনে ঘুরলো আর দেখে ফেললো 3-4টে ছেলে ওকে ফলো করছে। হৃদিকে তাকাতে দেখে ছেলেগুলো এমন ভাব করলো যেন তারা মহাকাশ গবেষণা নিয়ে ব্যস্ত। এদিকে সেদিকে তাকাতে লাগলো। হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না।
দু হাত কোমরে দিয়ে গজ গজ করতে করতে এগিয়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তারপর রাগী গলায় মুখ খুব বাঁকিয়ে বলতে শুরু করলো। কিরে ভাই, লোকাল হিরোরা, তোদের কি জিপিএস ট্র্যাকার খারাপ হয়ে গেছে যে আমার পিছু পিছু সিগন্যাল দিচ্ছিস? সেই থেকে দেখছি তোরা আমার ছায়া হওয়ার চেষ্টা করছিস। তা ছায়া হতে চাইলে রোদে গিয়ে দাঁড়া, আমার পেছনে কি? তোদের কি বাড়িতে মা বোন নেই? আর তোরা জানিস না যে মানুষের পেছনে গোয়েন্দাগিরি করতে গেলে অন্তত জেমস বন্ডের মতো স্মার্ট হতে হয়? তোদের তো দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে সদ্য রিজেক্ট হওয়া পচা আলু। রিদির কথা শুনে ছেলেগুলোর চোখ চড়ক গাছ। একটা ছেলের হাতে ফোন ছিল, সে তার বসের সাথে লাইভ কলে ছিল। রিদির পচা আলু গালি শুনে সে এতটাই টাসকি খেয়েছে যে বসকে ওপাশ থেকে আপডেট দিতেই ভুলে গেছে। একটা ছেলে তেরামি করে গাল চুলকাতে চুলকাতে বলল, কি বললি? আমরা পচা আলু? হে মেয়ে, তুই জানিস আমরা কারা? আমাদের পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? রিদি এবার তার ছেলের হাসি হেসে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। তারপর গলাটা একটু নামিয়ে দরদ মাখা সুরে বলল, ও মা, আমি তো জানতাম না আপনারা পাওয়ার স্টেশন থেকে এসেছেন। খালু, জানি না তো আপনারা কারা, তবে আপনাদের ভাবসাব দেখে এটুকুই বুঝতে পারছি যে আপনারা হলেন মাইয়া মানুষের পিছু নেওয়া পাড়ার সেই ভ্যারেন্ডা ভজা কুকুর, যাদের কাজ হলো খামোখা ঘেউ ঘেউ করা আর পাবলিকের জুতার বাড়ি খাওয়া। ছেলেটার ফোনের ওপাশ থেকে তখনও হ্যালো হ্যালো, কি হচ্ছে ওখানে? বলে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। হৃদি খেয়াল করলো ছেলেটা বিস্ময়ে কথা বলতে পারছে না। হৃদি এক ঝটকায় ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরল। তারপর ওপাশের মানুষকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, হ্যাঁ, আসসালামু আলাইকুম খালু। জানি না আপনি কে, তবে আপনি এখন যার সাথে কথা বলছেন সে এখন কি করছে জানেন? সে আপনার হয়ে কাজ না করে রাস্তায় দাঁড়িয়ে আমার পিছু পিছু ঘুরে আমাকে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। আপনার এই পোষা বিড়ালগুলোকে কি ট্রেনিং দেননি যে মানুষের পিছু নিতে গেলে অন্তত বিড়ালের মতো নিঃশব্দে আসতে হয়? এরা তো দেখি ট্রাকের হর্নের মতো আওয়াজ করে পিছু নিচ্ছে। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, তবে অদ্ভুত নিঃশ্বাস আসছে। হৃদি আবার বলতে লাগলো, শুনুন খালু, আপনার এই চেলাগুলোকে একটু চ্যাবনপ্রাশ খাওয়াবেন। এদের তো দেখলেই মনে হচ্ছে ঝিঝি পোকার কামড় খেয়ে প্যারালাইজড হয়ে গেছে। এরা আমাকে ফলো করবে কি? এদের তো নিজেদের ছায়া দেখলেই মনে হয় হার্ট অ্যাটাক করবে। আর শোনেন, এদের দিয়ে যদি গোয়েন্দাগিরি করান তবে আপনার ইজ্জত তো পাড়ার ড্রেনে গিয়ে সাঁতার কাটবে। এদের জলদি বাসায় ডেকে নিয়ে হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দেন, না হলে আমি কিন্তু এদের চর মেরে মেরে গালের ম্যাপ চেঞ্জ করে দিব। হৃদির এই ধামাকার কথা শুনে ফোনের ওপাশে নির্ভার ঠোঁটের কোণ থেকে জ্বলন্ত সিগারেটটা ফসকে নিচে পড়ে গেল। সে পাথরের মতো নিস্তব্ধ হয়ে রইল। এত কিছু বলেও আর সাহস হলো না দাঁড়িয়ে থাকা হৃদির। অচেনা ওই ছেলেগুলোর সামনে দাপট দেখালেও ভেতরে ভেতরে সে বেশ কুকড়ে গেছে। ঝট করে ফোনটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে হন হন করে চলে গেল। একটা রিকশায় উঠে নিজের বুকে ওপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে নিজেই নিজের উপর অবাক হলো সে। রিদি, তুই কবে থেকে এত কথা বলতে শিখলি? ব্যাপার কি বলতো? তুই দিন দিন বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। বেয়াদ্দব মেয়ে একটা, তোকে একদম ঝাড়ু পেটা করা দরকার। কান ধরে ছেলেগুলো অনেকক্ষণ ধরে উঠবোস করছে। তাদের সামনে জমের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্ভার। তার চোখের চাহনিতে ফুটে ওঠা রাগ দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বলল, বস, এবার তো মাফ করেন। আসলে ওই মেয়েটার এত সাহস দেখে আমরাও কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেছিলাম। নির্ভার দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, চুপ! আর একটা কথা বললে এক একটা দাঁত আমি পার্টি থেকে খুলে ফেলবো। তোদেরকে আমি টাকা কম দিই রে, যে তোদের মতো কয়েকটা দামড়াকে একটা মেয়ের কাছ থেকে এসব কথা শুনতে হবে? বস, মেয়েটা মনে হয় অনেক চঞ্চল আর প্রচণ্ড রাগী। তো রোগী হলে ওখানেই ধরে ধরে নিয়ে আসতি। সেখানে দাঁড়িয়ে থেকে কি ওই মেয়ের লেকচার শুনছি আর বালের আঙুল চুষছিলিস? ছেলেগুলো আর কথা বাড়ানোর সাহস পেল না। তারা বুঝলো আজ নির্ভার চরম খ্যাপা। কিছুক্ষণ পর নির্ভার নিজের পার্সোনাল রুমে এসে ঢুকলো। নির্জন রুমেও তার কানে বারবার হৃদির সেই তীক্ষ্ণ কণ্ঠ আর অদ্ভুত ঝাড়িগুলো
বাজছে। তার বুকের বাঁ পাশটা কেন জানি এক অদ্ভুত ছন্দে ধকধক করছে। নির্ভার দেওয়ালে টানানো বিশাল এক ফ্রেমের ছবির দিকে তাকালো। ছবিতে একটা মেয়ের অমলিন হাসির মুখ, যে কিনা পাগলিটার মতো আইসক্রিম খাচ্ছে, আর সেই আইসক্রিম তার থুতনিতে আর মুখে লেগে আছে, ঠিক যেন একটা অবুঝ শিশু। নির্ভার ধীর পায়ে গিয়ে ছবির উপর হাত বুলিয়ে মায়াবী গলায় বলল, জানো প্রিয়দর্শী, আজ 3 বছর পর প্রথমবার তুমি ছাড়া অন্য কেউ আমার এই বুকের হার্টবিট কাঁপিয়ে দিল। ঠিক যেমনটা তুমি আমাকে 3 বছর আগে করেছিলে, আজ হুবহু সেই একই রকম অনুভূতি এই মেয়েটা দিয়ে দিল। কেন এমন হলো? আমার জীবনে তো তুমি ছাড়া আর কোনো নারীর অস্তিত্ব ছিল না, তবুও কেন একটা অপরিচিত মেয়ে আমার হৃদস্পন্দন ওলটপালট করে দিল? নির্ভার এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকে আবার বলল, তবে তুমি কোথায় আছো প্রিয়দর্শী? তোমাকে তো আমি কম খুঁজলাম না। পুরো শহর, এমনকি বিদেশের মাটিও তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। জানো, সেদিন তোমার ওই আইসক্রিম মাখা মুখটা দেখে আমার বুকটা এতটাই জোরে কাঁপছিল যে আমি নিজের মধ্যেই ছিলাম না। সেদিন যদি ভালোবাসার এই ব্যাকুলতা বুঝতাম, তবে তোমাকে সেই দিনই আমি বুকের ভিতর পিষে ফেলতাম, কোথাও কোনো দিন যেতে দিতাম না তোমাকে। নির্ভার কথাগুলো বলে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের পাতায় ভেসে উঠল সেই 3 বছর আগের আইসক্রিম মাখা মুখটা। সেই নিষ্পাপ মুখটার মায়ায় নির্ভার আজও একা, আজও সিঙ্গেল। কোনো নারী পারেনি সেই মুখটার স্মৃতি মুছে দিয়ে তার মনে জায়গা করে নিতে। তাকে আজও খুঁজে পায়নি সে, তবুও নির্ভার অপেক্ষায় আছে। একবার যদি সেই নারীকে পায়, তবে 1 সেকেন্ডও দেরি করবে না, সোজা নিজের নামে দখল করে নিবে তাকে। শুভ্র সব ব্যবসায়ীদের কাছ থেকে সাইন নিয়ে রিসিপশন থেকে বেরিয়ে ঈশানের উদ্দেশ্যে বলল, শুনো ঈশান, এইসব ফাইল যাদের যাদের কোম্পানি তাদের দিয়ে আসবে, আর তুমি কাল আমাদের বাড়িতে আসবে। ঈশান মাথা নেড়ে সায় দিয়ে বলল। ওকে বস। শুভ্র আর দাঁড়ালো না, বাইকে স্টার্ট দিয়ে তীব্র গতিতে বাতাসের সাথে মিশে গেল। হৃদি বাড়িতে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। ড্রয়িং রুমে ইমনকে বসে টিভি দেখতে দেখে সেও গিয়ে পাশে বসলো। তারপর আয়েশ করে ইমনের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেতে থাকলো। হঠাৎ ইমন প্রশ্ন করল, আপু, তুমি কি শুভ্র ব্রোকে ভালোবাসো? হৃদি মাত্রই একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে বিষম খেলো সে। হৃদি ইমনের দিকে রাগী চোখে তাকিয়ে কাস্তে কাস্তে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? ইমন বাঁকা হেসে বলল, তোমার গাইড। মানে? মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছে। সেখান থেকে একটাতে স্পষ্ট লেখা ছিল আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটা শুনে হৃদির কলিজা শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোর হিক্কা। রুম থেকে রাবেয়া এহসান বেরিয়ে হৃদিকে হিক্কা তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিল। হৃদি এক নিঃশ্বাসে গল গল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া এহসান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? হঠাৎ এমন হিক্কা উঠলো কিভাবে? ইমন মস্করা করে পাশ থেকে ফোড়ন কাটল। গাইডের কথা শুনে। রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন। গাইড মানে? হৃদি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবেয়ার দিকে তাকে সত্যটা ফাঁস করতে যাবে, তার আগে হৃদি পরিস্থিতি সামলাতে চিৎকার করে বলল, আম্মু, আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, প্লিজ 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 একটু বানিয়ে দাও না। রাবেয়া হোসেন আর কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতেই ইমন হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে। হৃদির চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুই আমার গাইড নিয়েছিস কোন সাহসে? এক্ষুনি দে বলতেছি। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বলল, হুম, অত সোজা নাকি? তোমার কাছে ওইগুলা গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম এখন 1000 টাকা। হৃদি ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে বলল, টাকা মানে কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসল। মানে সোজা কচকচে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আবুর হাতে চলে যাবে। এবার বোঝো ঠেলা। হৃদি ভয়ে সজোরে একটা ঝোঁক গিল। নিজের বাবার হাতে এই লেখাটা পড়া মানে আত্মহুতি দেওয়া। সে আমতামতা করে কাঁদো কাঁদো গলায় বলল,
এ ভাই, এতগুলা টাকা আমি কই পামু? ইমন পা নাচাতে নাচাতে বলল। সেইটা কি আমি জানি? টাকা দাও গাইড নাও, টাকা দিবা না তো অনলি বাস খাবা ঝাঁকানাকা। হৃদি এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল। ইমন, তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি আবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দিব? হৃদি বুঝলো তার এই ঘাড়তেরা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের কাছে সব ফাঁস করে দিবে। সে শেষমেশে বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকা এনে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো, তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল। বোন রে ফাঁসাও, টাকা কামাও, বড় লোক হইবা আর সেলুট পাইবা। ইমন গাউনটা এনে হৃদিকে দিতেই হৃদি ওটা এক রকম ছিনে নিল। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাউনটা খুলে সেই নামটার দিকে অপলক তাকিয়ে রইল। সেখানে 2 বছর আগে নিজের মনের সবটুকু আবেগ দিয়ে লিখেছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলেই ওর ভেতরে কেমন জানি এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হয়। কেবল মন বলে মানুষটাকে কবে নিজের করে পাবে। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে দিদি সিঁড়ি দিয়ে আনমনে নিচে নামছিল। মনের অজান্তেই সুর তুলে সে গেয়ে উঠল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো। মিলন হবে না কোনোদিনও। হৃদি চমকে উঠে মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকালো। আর তাকাতেই তার চোখ ছানা ভরা। সে কি সত্যি দেখছে নাকি মনের ভুল? বারবার চোখের পলক ফেলল, কিন্তু দৃশ্যটা বদলালো না। সোফায় বসে থাকা মানুষটা রক্ত মাংসের। ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে হৃদি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোথা থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া এহসানের কণ্ঠ ভেসে এলো। তিনি চেঁচিয়ে বললেন, হৃদি, তোর শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। হৃদি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে শুভ্রের সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, স্যার, স্যার শুভ্র ভাই আপনি? শুভ্র সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসে তার সেই চেনা গম্ভীর গলায় বলল, কেন? আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীদের বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জরিনা সুন্দরী মানে কি বলছো ব্রো? শুভ্র এবার বাঁকা হেসে বলল, চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগেই ইমন হাসতে হাসতে সোফায় গোড়াগড়ি খেতে লাগলো। হৃদির রাগে আর অপমানে কটমট করে শুভ্রের দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, ব্রো, আজকাল নিজের নামও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলল, জানতে চাইবি না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলল, বলো, তার সাথে আমি একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগী চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ এই বাদরাপুর গল্পই করছিলে? শুভ্র ধীরস্থির ভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদির দিকে ফিরে একগাল হেসে পৈশাচিক আনন্দ নিয়ে বলল, বাবা, মিস জরিনা সুন্দরী, আপনি কি চমৎকার নাম। তো জরিনা না দিয়ে যদি সখিনা সুন্দরী বলতে তবে মনে হয় আরো বেশি মানাইতো, তাই না ব্রো? হৃদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, বেয়াদ্দব হয়ে গিয়েছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসল। তার কণ্ঠস্বর মুহূর্তেই বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, ইমন যথেষ্ট ভদ্র আছে, অন্তত তোর মতো না যে ক্লাসের স্যারের সাথে এমন সস্তা মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকীর্তি আর বেয়াদবির কথা আমি ফুপার কাছে বলবো।
শুভ্রের কথা শুনে হৃদির কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তেই শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যি আব্বুর কাছে সব বলে দেয় তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদম মিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল। ভাইয়া বিশ্বাস করেন, আমি তো জাস্ট একটু মজা করেছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্রর মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরো পাথরের মতো গম্ভীর করে বলল। মজা? সিরিয়াসলি? ক্লাসের স্যারের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। হৃদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আব্বুর রাগের কথা মনে পড়তেই সে বুক ধরফরানি নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে মিনমিন করে বলল। প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না, বিশ্বাস করেন আমি আর কখনো এমন করবো না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল, বাঁকা চোখে তাকিয়ে বলল। বলবো না? তা এতে আমার লাভ কি? শুনলাম ইমন নাকি তোর কাছ থেকে 1000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? হৃদি চোখ কপালে তুলে অস্পষ্ট সুরে বলল। কি? ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে বসে বলল। এখন বল আমি কি পাবো? হৃদি এবার ইমনের দিকে রাগী চোখে তাকালো, মনে মনে যেন ওকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল। কি? আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার 2টা গোপন সত্য আমি জেনে গেছি। এখনকার কথাটা ব্রো না বললেও আমি বলে দিব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। হৃদি বুঝলো আজ সে গর্তে পড়েছে তো পড়েছেই, আজ তো একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। হৃদি এবার নিরুপায় হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল। আচ্ছা বলেন, কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি হেসে মুখ্যম বুদ্ধিটা দিল। ব্রো, তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয়ই শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো আপুকে দিয়ে পা টেপাও আর চুলটা নাও, দেখবে খুব আরাম পাবে। এর থেকে বড় শাস্তি আর রিধিয়াপুর জন্য বড় অপমানের কিছু হয় না। হৃদির চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রের প্রশ্রয় দেখে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরো আয়েশ করে হেলান দিয়ে বসলো, তারপর ইমনের দিকে তাকিয়ে দ্রুত হাসিতে বলল। তা খারাপ বলিস নাই তুই। যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বলে শুভ্র সামনের সেন্টার টেবিলের উপরে আয়েশ করে পা দুটো তুলে দিল, তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল। মিস জরিনা সুন্দরী, শুনলেনই তো আপনার ভাই কি বলল। সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করেন তো। হৃদি বুঝলো এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই দু ভাই মিলে আজ ওকে কোণঠাসা করে ফেলেছে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। কাঁপা কাঁপা হাতে শুভ্রের শক্ত পায়ের উপর হাত রাখলো সে। অতি অনিচ্ছায় শুভ্রের পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন হৃদির হাতের স্পর্শে সত্যি কোনো আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। হৃদির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলল। হয়েছে, আর পা টিপতে হবে না। তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস তবে ফুপাকে বলতে হবে না, আমি নিজেই তোকে চড়িয়ে তোর সবকটা দাঁত ফেলে দেব। কথাটা বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে ড্রয়িং রুম পেরিয়ে নিজের ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্থবিত হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, ভালো করে খবর নিয়েছি মেয়েটার। নির্ভার হাতে ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল। বল। ছেলেটা মাথা নিচু করে বলতে শুরু করল। বস, মেয়েটার পুরো নাম তাসনিন রিদিকা, বাবা ইকবাল এহসান, মা রাবিয়া এহসান, ছোট ভাই ইমন। তাসনিন রিদিকা বর্তমানে ঢাকা রাউজুক উত্তরা মডেল কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নির্ভার শান্তভাবে শুনল, তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল। ঠিক আছে, তুই এখন যা।
ছেলেটা চলে যেতেই নির্ভার সোফা থেকে উঠে ধীর পায়ে ব্যালকনিতে এলো। দূরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটলো তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিন হৃদিকা, আপনাকে মারার আগেই দুই চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার। আপনি কোন ক্ষেতের মূলা যে এই আরহাম খান নির্ভানের হার্টবিট কাঁপিয়ে দেন? কথাটা বলতেই নির্ভারের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল,